ধুর, এত ঝড় বৃষ্টির মধ্যেও কি পার্সেল নিয়ে দৌড়দৌড়ি করতে ভালো লাগে? তার উপর আবার এত রাতে। কোথায় এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর গরম গরম ইলিশ মাছ ভাজা খাবো, তার আর জো নেই। মাঝে মাঝে ভাবি, ভগবান কি আমার ভাগ্যটা ঘুমিয়ে ঘুমিয়ে লিখেছিলেন? নয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও একটা ভালো চাকরি জোটাতে পারলাম না। শুধু এই অফিস থেকে ওই অফিস, এই ইন্টারভিউ থেকে ওই ইন্টারভিউ, এই করতে করতেই আমার জীবনের অর্ধেক সময় বেরিয়ে গেল। তাও একটা ভালো চাকরি জোটাতে পারলাম না। তবে পার্সেল ডেলিভারি কাজটা যে আমার ভালো লাগে না, সেটা কিন্তু নয়, বেশ ভালোই লাগে। অফিসের চার দেয়ালের মধ্যে সারাটা দিন কাটানো, তারপর যখন তখন বসের ঝাড়, ওই রোজকার একঘেয়েমির জীবনের চেয়ে এই কাজ আমার কাছে ঢের ভালো। তবে সমস্যা ঠিক তখনই হয় যখন এই ঝড় বৃষ্টির মধ্যেও পার্সেল নিয়ে কত না বিপদের মুখে পড়তে হয়। কিন্তু বিপদকে পরোয়া না করেও শুধুমাত্র কটা টাকার জন্য আমরা ছুটে চলি। আজ সকাল থেকেই বৃষ্টি, কোনো রকমে একটু বন্ধ হয়, আবার ঝমঝমিয়ে নামে। এই হচ্ছে সারাটা দিন। কোনো মতে সবকটা পার্সেল ডেলিভারি দিয়ে লাস্ট আপডেট দিতে অফিসে ঢুকতেই সুপারভাইজার বলে উঠল, এই যে পিয়ুষ, আর একটা অর্ডার এসছে। পার্সেলটা খুবই আর্জেন্ট। সবাই তো বেরিয়ে গেছে, তুমি কি একটু দিয়ে আসবে? না বলো না ভাইটি আমার, না হলে ম্যানেজার আমার চাকরি খেয়ে নেবে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি পার্সেলটা আমার নামে আউটস্ক্যান করে দিন, আমি বেরিয়ে যাচ্ছি। ইচ্ছা না থাকার সত্ত্বেও যেতে হচ্ছে। এত করে বলাতে আমি আর না করতে পারলাম না। অর্ডারটা পড়েছে তালদির জনকল্যাণ মোড় থেকে। এই রুটে আমি কাজ করছি প্রায় 5 মাস। তাই কোন গলি কোথায় যাচ্ছে, কোথায় শেষ হচ্ছে, কোন গলি দিয়ে গেলে শর্টকাট, সবই আমার নখদর্পণে। চারিদিকে একটা শীতল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, গা আমার ঠান্ডায় শিউড়ে উঠছে। তালদির জনকল্যাণ মোড়ে এসে কাস্টমারকে কল করলাম। The number you are calling is currently switched off. Please try later. হে, ফোনটা অফ বলছে। এবার তো দেখছি মহাবিপদে পড়লাম। ফোনটা অন না করলে কিভাবে পার্সেলটা ডেলিভারি দেব? এদিকে রাতও হয়ে যাচ্ছে, কি যে করি। ওই তো একটা দোকান মনে হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যেও এত রাত পর্যন্ত যে দোকানটা খোলা আছে, এটা আমার ভাগ্য বললেই চলে। যাই, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি ঠিকানাটা বলতে পারে কিনা। এই যে কাকা, শুনছেন? এখানে তৃপ্তি বসুর বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? লোকটা কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। একটু অস্বস্তি লাগছিল। মনে মনে ভাবলাম শুনতে পাইনি হয়তো। আবারও জিজ্ঞাসা করলাম, এই যে কাকা, বলছি মিস তৃপ্তি বসু, ওনার বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কেন বলুন তো? একটা পার্সেল ছিল ওনার নামে, ওটাই দিতে এসছি। একটু বলবেন তাড়াতাড়ি, পার্সেলটা দিয়ে আমায় আবার ফিরতে হবে। আকাশের অবস্থা ভালো না। সোজা গিয়ে বাড়িতে দেখবেন একটা পুরানো ছাই কালার রং করা বাড়ি, ওই বাড়িটাই। দোকানদারের কথা মতো সামনের রাস্তায় ঢুকতেই চোখ পড়ল ওই পুরানো ছাই কালার রং করা বাড়িটার উপর। বাড়িটা দেখে মনে হলো বেশ পুরানো। বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না, হয়তো নতুন ভাড়াটিয়া এসছে। দরজায় কলিং বেল দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কারো কোনো সাড়া শব্দ পেলাম না। এই যে বাড়িতে কেউ আছেন? পার্সেল আছে, পার্সেল। এতক্ষণ ডাকাডাকি করার পরও কারো কোনো সাড়া শব্দ নেই। এদিকে ফোনটাও অফ করে বসে আছে। নেহাত পার্সেলটা আর্জেন্ট, না হলে কখন আনডেলিভারি মেরে অফিসে চলে যেতাম। দাদা, পার্সেলটা আমাকে দিন। পিছন থেকে হঠাৎ কথা বলাতে একটু ভয় পেয়ে গেলাম। পিছনে ফিরে তাকিয়ে দেখলাম একটা অল্প বয়সী মেয়ে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আরে দাদা, ভয় পাবেন না, আমি তৃপ্তি বসু। পার্সেলটা আমিই অর্ডার করেছিলাম। ও আচ্ছা, এই নিন। উফ, যাক, পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে। এবার একটা স্বস্তির নিঃশ্বাস নেই। এই যা, ওটিপিটা তো নেওয়া হলো না।
ওটিপি ছাড়া তো অ্যাপে আপডেটও মারতে পারবো না। তাড়াহুড়ো করে কাজ করলে এমনই হয়। ধুর, আবারও যেতে হবে। দরজার সামনে আসতেই দেখি দরজাটা অর্ধেক খোলা। ম্যাডাম, ম্যাডাম, তৃপ্তি ম্যাডাম। আবারও কারো কোনো সাড়া শব্দ পেলাম না। ভিতরে ঢুকতেই পরিবেশটা কেমন একটা অস্বাভাবিক ঠেকলো। গা ছমছম করে উঠছে। একটা বিশ্রী পচা আর আষ্টে গন্ধে সারা বাড়ি যেন ছেয়ে আছে। ইচ্ছা হলো না আর এক মুহূর্ত এখানে দাঁড়াবার, কিন্তু ওটিপি না নিলে আপডেট মারতে পারবো না। হঠাৎই ওপরে কিছু একটা পড়ার শব্দ। বাদিকে সিঁড়িটা ধরেই উপরে উঠে গেলাম। উপরে উঠেই সামনের ঘরটার ভিতর নজর পড়লো আমার। কি দেখছি আমি! মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। ঘরের ভিতর কিছু অশরীরী, কি বিশ্রী ভয়ানক দেখতে। কারো কারো গায়ের মাংস খসে খসে পড়ছে, তো কারো চোখ রক্তের মতো লাল জ্বলজ্বল করছে। সারা ঘর বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। পিছনের দেয়ালে বড় বড় করে লেখা হ্যাপি অ্যানিভার্সারি। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখানে আর এক সেকেন্ডও দাঁড়ালে মৃত্যু নিশ্চিত। দৌড়ে নিচে নেমে আসলাম। দরজার সামনে আসতেই দরজাটা আপনা আপনিই বন্ধ হয়ে গেল। কি হলো? ওটিপি না নিয়ে চলে যাচ্ছেন যে? কে তুমি? আমায় মেরো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ভয় পেও না, আমি তোমায় মারবো না। কে তুমি? আমি এক অভাগী, যাকে এই সমাজ মাথা উঁচু করে বাঁচতে দেয়। এই বাড়িটা আমার বাবার। আমরা তিনজন থাকতাম এখানে, আমি, বাবা আর মা। আমার বাবা মা দুজনেই দৃষ্টিহীন, ওরা কেউ চোখে দেখতে পায় না। আমি বাবা মার একমাত্র মেয়ে। সবে পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েছিলাম, বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ আমাদের অফিসের ম্যানেজার, ওই শয়তানটা চোখ পড়ল আমার উপর। নানান লোভ প্রলোভন দেখিয়ে যখন আমাকে তার কথা শোনাতে পারলো না, তার মনের স্বাদ মেটাতে পারলো না, তখনই একদিন ফোন করে। হ্যালো তৃপ্তি, হ্যাঁ স্যার বলুন। আজ তোমাকে একটু অফিসে আসতে হবে যে। আজ? কিন্তু স্যার আজ তো আমার ছুটি। আরে না না, কোনো কাজ করতে হবে না, শুধু একটু অফিসে আসো। আজ তো আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। আজ কি করে স্যার? আজ তোমার প্রমোশন হয়েছে, সেটা নিয়েই একটু কথা বলবো আর কি। বেশিক্ষণ লাগবেও না, জাস্ট 2-1 ঘন্টা। সত্যি স্যার? আচ্ছা আমি এক্ষুনি আসছি। তখনও বুঝতে পারিনি আমি আমার জন্য কি কি অপেক্ষা করছিল। সেই দিন বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল। ফেরার পথে ওদের জন্য গিফট নিয়ে আসবো কথা দিয়ে আমি বেরিয়ে গেলাম অফিসে। অফিসে পৌঁছাতেই দেখি পুরো অফিস ফাঁকা, একটাও লোক নেই। শয়তানটা আগে থেকে সবাইকে ছুটি দিয়ে আমাকে একা ডেকেছিল অফিসে। মনে মনে ঠিক যা ভয় করছিলাম সেটাই হলো। আমাকে একা পেয়ে শয়তানটা অসভ্যতামি করতে লাগলো। কোনো রকমে ওর থেকে নিজেকে বাঁচিয়ে পুলিশ স্টেশনের দিকে ছুটতে লাগলাম। আর ঠিক তক্ষণে একটা ট্রাক এসে আমাকে পিষে দিয়ে গেল। ব্যাস এখানেই সব শেষ হলো না, বাবা মাকেও ওরা লোক দিয়ে মেরে ফেললো। তাই প্রতি বছরই এই দিনটাতেই আমরা সবাই এক হই, শুধুমাত্র এইটুকু সময়ের জন্য।
সমস্ত ঘটনাটাই আমার ফোনে রেকর্ড করা ছিল। মরার আগে আমি আমার সহকর্মী পায়েলকে এই রেকর্ডিংটা পাঠিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালে আমার মৃত্যুর খবর পেয়ে সে আর রেকর্ডিংটা পুলিশের কাছে নিয়ে যাওয়ার সাহস পায়নি। আপনি কি পারবেন ওই রেকর্ডিংটা পুলিশের কাছে পৌঁছে দিতে? তাহলেই ওই ম্যানেজারের শাস্তি হবে, আর তাতেই আমার আত্মা মুক্তি পাবে, আর আমি মুক্তি পেলেই আমার বাবা মাও মুক্তি পাবে। স্যার, আপনার ঠিকানাটা কি আছে? ডালদি জনকল্যাণ মোড়। ওখান থেকে কোন দিকে যেতে হবে? ওখান থেকে উদয় কাকুর চায়ের দোকানের পাশের গলিটা, একদম শেষ দুটো বাড়ির আগের বাড়িটা। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি কতক্ষণে আসছেন? 10 মিনিটের মধ্যেই আসছি স্যার। অনেক দিন পর আবার কাজে জয়েন দিলাম। ওই দিন রাতের পর থেকে দুম জ্বর, তাই কদিন ছুটি নিয়েছিলাম। আমার ডেলিভারির কেরিয়ারে ওই রাতের ঘটনাটার কথা কোনোদিনই ভুলতে পারবো না আমি। তৃপ্তির কথা মতো তার সহকর্মীর সাথে কথা বলে তার থেকে সেই সব ভিডিও ফুটেজগুলো নিয়ে মিডিয়া সহ আইনের হাতে তুলে দেই। আইন তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে।